আজ সকাল থেকেই প্রকৃতি বড্ড বৃষ্টিমুখর। দীর্ঘ 4 দিন পর আজ আদিল ও আহিল তালুকদার বাড়ি এসে ফিরেছে। গোটা গ্রামে তালুকদার বাড়ির নামে ছিছি পড়ে গেছে। এই বাড়ির মানুষদের সাথে কেউ রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পর্যন্ত নারাজ। ইয়াজউদ্দিন তালুকদার মাথায় হাত দিয়ে বসে আছে। আজ সকালে যখন তিনি বাজারে যান তখন তিনি শুনতে পান সবাই বলাবলি করছে তাদের পরিবারের কেচ্ছা নিয়ে। যেখানে আগে তাকে গোটা গ্রাম সম্মান করত, সেখানে আজ লোকে দেখলেও চোখ মেলাতে চায় না। নিজের আব্বাজানকে এইভাবে বসে থাকতে দেখে এনামুল তালুকদার এগিয়ে আসেন। আব্বাজান, কি হয়েছে বলেন? এমনভাবে বসে আছেন কেন? আব্বাজান, কেউ কিছু বলেছে আপনাকে? হামিদুল বলেন। তৎক্ষণাৎ এনামুল আক্রমণ করে হামিদুল তালুকদারকে বলেন, আহ, থামো তো বড় ভাইজান। আজ তোমার মেয়ের জন্য আজ আমাদের এই অবস্থা। কত করে তখন বলেছিলাম না, বাসটিতে মেয়েকে পড়িও না। এসএসসি পরীক্ষা হয়ে গেছে, মেয়েকে বিয়ে দিয়ে দাও। চললে না, মেয়েকে শিক্ষিত বানাবে। এবার স্বাদ মিটেছে। তাই না তাই, এবার আমার মেয়েটার কি হবে? গোটা গ্রামে যা কেচ্ছা কাহিনী রটেছে, কেউ এসে আর বিয়ে করতে চাইবে মেয়েকে? আপনাদের চরিত্রহীন মেয়ে বড়লোকের রক্ষিতা হয়ে মজা লুটবে ও ফুর্তি করবে, আর আমার নিষ্পাপ মেয়েটা তার পাপের ফল ভোগ করবে। স্বামীকে সঙ্গ দিলেন সুমাইয়া বেগম। মেয়ের নামের কটু কথা যেন আর নিতে পারলেন না নাজিয়া বেগম। আমি কোনোদিন আমার মেয়ে আর তোর মেয়ে আলাদা করে দেখিনি রে সমু। তবে আজ একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আমার মেয়ে যদি স্বইচ্ছায় কোনো পাপ করে থাকে তাহলে জীবনেও তার কপালে সুখ নসিব হবে না। কিন্তু আমার মেয়ে যদি নিজ ইচ্ছায় কিছু না করে থাকে, সে যদি নির্দোষ হয়, তাহলে তোর মেয়ের জীবন জাহান্নামের থেকেও খারাপে পরিণত হবে। আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে রুমে চলে যায় নাজিয়া বেগম। এতক্ষণে ইয়াজউদ্দিন তালুকদার মুখ খোলেন। হামিদুল, তুমি বড় বৌমাকে কয়েকদিন তার বাপের বাড়ি থাকতে দিয়ে আসো, তার বিধ্বস্ত মন শান্ত হবে। আজিজুল ও ছোট বৌমাকে বলো তাদের ছেলেদের নিয়ে যেন বাড়ি থেকে বেরিয়ে এই বাড়ি ভাড়া নিয়ে থাকতে বলো তাদের। আর তুমি এনামুল, যত শীঘ্রই সম্ভব মেয়ের বিয়ের ব্যবস্থা করো। পারলে এই মাসে বিয়ে হয়ে গেলে ভালো হয়। ছাদে একা দাঁড়িয়ে আছে মুগ্ধ। আকাশপানে তাকিয়ে মুখমণ্ডলে ঝিরিঝিরি বৃষ্টিবিন্দু অনুভব করতে ব্যস্ত সে। এভাবে ছাদে আসবেন না মুগ্ধ, আপনার সৌন্দর্যে প্রকৃতি লজ্জায় মুচ্ছা যাবে যে। হঠাৎ কারো কথায় পিছনে ঘুরে তাকায় মুগ্ধ। অপরিচিত ব্যক্তিকে দেখে সে একটু অপ্রস্তুত হয়ে পড়ে। আপনি? আমি রেহান, ইয়ানাদের খালাতো ভাই। ও, আপনি ইভানের খালার ছেলে? হুম, আমি ইয়ানা আর ইয়ানার খালার ছেলে। সে তো একই হলো, এতে আবার আলাদা কি করে আছে? হেসে ওঠে রেহান। ইভান চৌধুরী আপনার সাথে প্রতি রাতে শুচ্ছে, অথচ নিজের অতীত সম্পর্কে আপনাকে কিচ্ছু বলেনি। মুখ সামলে কথা বলুন রেহান। কিছু ভুল বললাম কি? আচ্ছা, ইভানের শারীরিক অত্যাচারের শিকার হতে তোমার ভালো লাগে মুগ্ধ? একটা সুস্থ সুখী সংসারের ইচ্ছা হয় না? মুগ্ধ ছাদ থেকে চলে আসতে নিলে হাতে টান পড়ায় পিছনে ঘুরে তাকায়। ঝটকে হাত সরিয়ে নেয়। আমাকে ছোঁয়ার অধিকার আপনার নেই। ইভান তোমাকে কোনোদিনই বিয়ে করবে না মুগ্ধ। তার একবার বিয়ে হয়ে গেছে। তোমার উপর থেকে মন ভরে গেলে তোমায় ছুঁড়ে ফেলে দিতে ওর বেশি সময় লাগবে না। আমি তোমায় ভালোবাসি, আমার জীবনের প্রথম ভালোবাসা তুমি। মুগ্ধ স্তব্ধ হয়ে গেছে। কি বললেন রেহান? ইভানের বিয়ে হয়ে গেছে? তার মানে ইনায়া আপুরা ঠিক বলেছিল, আমার জন্য উনি ওনার সংসার ভেঙেছেন। বউ বাচ্চার সবই আছে নিশ্চয়ই। উনি আমাকে শুধু ব্যবহার করছেন, আমার শরীরটাকে প্রতি রাতে শুধু ব্যবহার করছেন। মুগ্ধ প্রলাপ বকতে বকতে ছুটে ঘরে গিয়ে দরজা আটকে দেয়। মুগ্ধর এই অবস্থা দেখে রেহানের তো মাথা খারাপ অবস্থা। ছুটে গিয়ে দরজা ধাক্কাতে থাকে সে। মুগ্ধ, মুগ্ধ, দরজা খোলো। মুগ্ধ, শোনো। দরজা ধাক্কানোর আওয়াজে একে একে বাড়ির সবাই জড়ো হয়ে যায়। বুশরা বেগম বলে ওঠেন, কি হয়েছে রেহান? তুই চিৎকার করছিস কেন? মুগ্ধতা, কি হয়েছে? খালামণি, মুগ্ধ দরজা আটকে বসে আছে, কিছুতেই খুলছে না। রেহান ভাইয়া, তুমি কিছু করনি তো? রেহানের ভীতভাবে তাকানোতেই ইনায়া বুঝে যায় নিশ্চয় কিছু খারাপ ঘটেছে। ইভান বাড়িতে এসে দেখতে পায় সবাই রুমের সামনে বাইরে জড়ো হয়ে আছে। কি হচ্ছে এখানে? ইভানের আওয়াজে সবাই ভয় পেয়ে যায়।
বেটা মুগ্ধতার দরজা খুলছে না। মানে কতক্ষণ মম? আর তোমরা এখনো দরজা ধাক্কাচ্ছ? অয়ন দরজা ভেঙে ফেলে। অয়ন দরজা ভাঙে, সবাই ভেতরে প্রবেশ করে। মুগ্ধ, হ্যালো আরফিন ভাইয়া, কবে আসবে তুমি? আমার যেতে 3-4 দিন তো লাগবে মেহপুরি। কেন, কি হয়েছে? আব্বুকে আজকে দাদাজান ডেকে বলেছে যত দ্রুত সম্ভব ছেলে দেখতে আমার জন্য। মানে? তুমি তাড়াতাড়ি এসো না আরফিন ভাইয়া। তুই একটু মেজো চাচির সাথে কথা বলে রাখ। আমি এখানে কাজ পেলে কি করে যাব বল? তোমার কাছে আমার আগে ওই কাজ, তাই তো? এখানে কাজ পেলে গেলে দাদাজান রাগ করবে মেহু, একটু বোঝ। তুমি কাজই করতে থাকো, আজ সন্ধ্যায় আমাকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে। দেখতে এলেই তো আর বিয়ে হয়ে যাবে না। আমি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, পরশুর মধ্যে ঢোকার চেষ্টা করব। তোর কোনো চিন্তা নেই মেহপুরি, আমি সব সামলে নেব। এবার তো একটু হাস। ভালোবাসার মানুষের ভরসায় প্রশান্তির হাসি হাসে মেহু। 15 বছরের কিশোরীর ফোলা ফোলা অশ্রুসিক্ত চোখের প্রেমে পড়েছিল আরফিন। সেই প্রেমের মাদকতায় আজও সে নেশাক্ত। এদিকে নার্সিংহোমের ওটির বাইরে বসে আছে ইভান ও চৌধুরী পরিবারের সকলে। ভেতরে চিকিৎসা চলছে মুগ্ধর। তখন দরজা খুলে ভেতরে গিয়ে সবাই দেখতে পায় মুগ্ধ মাটিতে পড়ে আছে ও পাশে ঘুমের ওষুধের কৌটোটা পড়ে আছে। কিছু হয়েছে বুঝতে কারোর বাকি থাকে না। ওটি থেকে তানহা বেরিয়ে আসে। তাই না? আমার মুগ্ধ ঠিক আছে তো? বল না, কিছু হয়নি তোর? ডান হাত মুষ্টি করে মুখে চাপা দিয়ে কোনো রকমে নিজের কান্না আটকানোর চেষ্টা করছে ইভান। ইভান চৌধুরীকে কাঁদতে দেখে সবাই হতবাক চোখে তাকিয়ে আছে। এ কাকে দেখছে সবাই? তানহার আজ ভারী হিংসে হচ্ছে। ইভান কেন কাঁদছে এইভাবে? কই, এত বছরে কোনো কিছুর জন্য তো ইভানকে কাঁদতে দেখেনি সে। নিজের ভাবনাতে নিজেই লজ্জা পেয়ে যায় তানহা। যে মানুষটার উপর থেকে নিজেই নিজের সব অধিকার তুলে নিয়েছিল, একসময় তাকে নিয়ে সব ভাবার কোনো অধিকার নেই তার। নিজেকে সামলে বলে ধপ করে মেঝেতে বসে পড়ে ইভান। বিগত 2 দিন ধরে প্রকৃতি বড্ড বিরূপ রূপ ধারণ করে আছে। চারিদিকে কালো মেঘে আধার ছেয়ে আছে। তার চেয়েও বেশি আধারে ছেয়ে আছে ইভানের মন। সেই আধারের এক চিলটা আলো হলো আজ সকালে মুগ্ধের জ্ঞান ফেরা। ডাক্তার বলেছে এখন আর ভয়ের কোনো কারণ নেই। চৌধুরী বাড়ির সবাই এক জরুরি কল আসার পর বাড়ি চলে গেছে। রয়ে গেছে শুধু ইভান। এই কয়েকদিনে ইভান একবারের জন্য মুগ্ধর কাজ ছাড়া হয়নি। মুগ্ধ আচ্ছা হয়ে বসে আছে বেডে। ইভান মুগ্ধর রুমে ঢুকে বেডে এসে বসে। হাত বাড়িয়ে মুগ্ধর গাল ছুতে গেলে মুগ্ধ মুখ সরিয়ে নেয়। মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে সে। হঠাৎ ক্ষিপ্তভাবে মুগ্ধর গলা চেপে ধরে ইভান। মুগ্ধর মুখের একেবারে কাছে এসে ইভান বলে, খুব শ্বাস বেড়ে গেছে তাই না ভেব? আমি ছুতে গেলে মুখ সরিয়ে নাও কোন অধিকারে? আমার ছোঁয়া ভালো লাগে না, কিন্তু রেহানের সাথে বৃষ্টিতে ভিজতে খুব মজা লাগে, তাই না? মুগ্ধ ইভানের হাত খামচেও হাত ছাড়াতে পারছে না। মুগ্ধর কথা আটকে যেতে দেখে ইভান মুগ্ধকে ছেড়ে দেয়। চোখ বুঝে নিজেকে শান্ত করার জন্য জোরে জোরে শ্বাস নিতে থাকে ইভান। মুগ্ধ তার কথায় চোখ খুলে তাকায় এসে। ছোবেন না আমায় একেবারে, আপনার ওই নোংরা হাতে একেবারে আমাকে ছোবেন না। উত্তর হিসেবে ইভান ক্ষিপ্তভাবে আঁকড়ে ধরে মুগ্ধর অধৈর্যরা। কিল ঘুষি মেরেও নিজেকে ছাড়াতে ব্যর্থ হয়। অবশেষে নিজের নখের দ্বারা খামচাতে শুরু করে ইভানকে, কিন্তু সেগুলো বালি। ইভানকে ছাড়াতে সে ব্যর্থ হয়। ইভান ব্যস্ত তার প্রাণ প্রেয়সীর ঠোঁটে নিজের দাঁতের চিহ্ন দেওয়াতে। অনেকক্ষণ যাবৎ ঠোঁটের উপর অত্যাচার সহ্য করতে না পেরে কেঁদে দেয় মুগ্ধ। মুগ্ধের চোখের জল নিজের চোয়াল ছুতেই মুগ্ধকে ছেড়ে সরে আসে ইভান। লজ্জা লাগে না বউ থাকতে অন্য মেয়েকে নিয়ে রাত্রি যাপন করতে? আপনার এই নোংরা খেলায় নোংরা মেয়েকে নিয়ে মাতুন। আমায় এই পাপ থেকে মুক্তি দিন। আমি নিজেকে অন্য মেয়ের ঘর ভাঙার কারণ হিসেবে দেখতে পারবো না। আপনি আমাকে না ছাড়লে আমি নিজেকে শেষ করে দিব। মুগ্ধ পাগলের মতো আশেপাশে কিছু একটা খুঁজতে থাকে। পাশের টেবিলে একটা কাঁচি চোখে পড়তেই সেটা তুলে নিজের পেটে আঘাত করতে যায়। ইভান সঙ্গে সঙ্গে মুগ্ধর হাত ধরে আটকায়। ধস্তাধস্তি করে মুগ্ধর হাত থেকে কাঁচিটা ছুঁড়ে ফেলে দেয়। ধস্তাধস্তির সময় কাঁচির আঘাতে ইভানের হাত কেটে যায়, রক্ত বেরোতে থাকে। কিন্তু সেদিকে খেয়াল নেই ইভানের। মুগ্ধকে শান্ত করতে সপাটে এক চড় মারে মুগ্ধর কালে। কাঁধ ধরে নিজের কাছে টেনে আনে ইভান। কি বলেছে তোমায়? আমি আগে থেকে বিবাহিত, আমার অন্য বউ আছে। আপনি আমাকে ছুঁয়ে বলুন, আপনি আগে কখনো বিয়ে করেননি? অনেকক্ষণ যাবৎ থেমে ইভান নিজেকে প্রস্তুত করে মুগ্ধকে সত্যিটা বলতে। আজ থেকে 10 বছর আগে আমি যখন ভার্সিটিতে পড়ছিলাম, তখন 2জন মানুষ আমার খুব কাছের বন্ধু হয়ে ওঠে, তুহিন ও
ও তানহা। আমরা তিনজনে একসাথে অনেক মেমোরি বানিয়েছি, ক্লাস পালিয়ে ঘুরতে যাওয়া, টিচারদের নিয়ে মজা খেলে আর অনেক কিছু। আমি ছোট থেকে বরাবরই চুপচাপ থাকতাম, আমাকে ওরা দুজনে হাসতে শিখেছিল। দিন যেতে থাকে, তানহা ও তুহিনের মধ্যে ধীরে ধীরে প্রেম করে উঠতে থাকে। এর মধ্যে MBA ফাইনাল ইয়ার, ফাইনাল পরীক্ষার কয়েক মাস আগে তানহা হঠাৎ জানতে পারে সে প্রেগনেন্ট। তুহিন হঠাৎ খবরটা শুনে কেমন পাল্টে যায়। ও অস্বীকার করে বাচ্চাটাকে। তানহার বাড়ির লোক অনেক পুরনো চিন্তাধারার। তানহা যখন মেডিকেলে চান্স পায়, যেহেতু বাড়ি থেকে দূরে গিয়ে পড়তে হবে, তাই তাকে মেডিকেলে পড়তে দিতে চায়নি তার বাড়ির লোকেরা। লুকিয়ে মিথ্যে বলে 1 বছর কোনো রকমে মেডিকেলে পড়লেও একদিন ধরা পড়ে যায় ওর চাচির কাছে। বাড়িতে বিশাল ঝামেলা হয় ওদের, বাধ্য হয়ে ওকে মেডিকেল ছেড়ে এখানে অনার্সে ভর্তি হতে হয়। তাহলে বুঝতে পারছো ওর বাড়ির লোকেরা মেয়েদের পড়ার কতটা বিরুদ্ধে। তার সাথে বিয়ের কি সম্পর্ক? তানহার প্রেগনেন্সির ব্যাপারটা ওর বাড়িতে জানাশোনা হয়ে গেলে তার বাচ্চাটাকে অ্যাবর্শন করে নেওয়ার জন্য তানহাকে মানসিক চাপ দিতে থাকে এবং তানহার পড়াশোনা ছাড়িয়ে দিতে চায়। আমি চাইনি অন্য কারো ভুলের শাস্তি ওই নিষ্পাপ শিশুটা পাক। আমি তখন তানহাকে বিয়ে করি। ও, তার মানে তানহা আপু আপনার স্ত্রী? অর্ধেকটা শুনে কেন সবকিছু ভেবে না মুগ্ধ। তানহাকে আমি বিয়ে করলেও আমার আর ওর মধ্যে খুব সূক্ষ্ম একটা ডিল হয়েছিল। তানহাও তার বাচ্চার জন্য আমার ওকে বিয়ে করাটা দরকার ছিল, কিন্তু বাচ্চা হওয়ার পর যখন তানহা একটা জব পেয়ে যাবে, তখন আমরা মিউচুয়াল ডিভোর্স নিয়ে নেব। তানহার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, ও এখন আর আমার স্ত্রী নয়। মেহু কোথায় দাদাজান? চিৎকার করে ওঠে আরফিন। ছেলের চিৎকারে হামিদুল তালুকদার বলে ওঠে, আরফিন, আরফিন, নিজের দাদাজানের সাথে চিৎকার করে কথা বলার সাহস তোমার হয়ে কোথা থেকে? তাহলে তুমি উত্তর দাও আব্বু, মেহু কোথায়? মেহেক নিজের শ্বশুর বাড়িতে আছে। আরফিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। শ্বশুরবাড়ি মানে মেহুর বিয়ে হয়ে গেছে কিছুক্ষণ আগে। আম্মু, ও আম্মু, আমি বিয়ে করব না। চুপ করো মেহেক, ইদানিং একটু বেশি কথা বলছো। আচ্ছা আম্মু, ওরা তো আমাকে দেখতে এসেছিল, বিয়ের তো কোনো কথা ছিল না। আমি তো ওই লোককে চিনিও না। বিয়ের আগে কি আমি তোমার আব্বুকে চিনতাম? আর লোক কি ভাষা, এতটাও বেশি বয়স নয় ওই ছেলের, ওকেই তোমাকে বিয়ে করতে হবে। আমার থেকে 14 বছরের বড় লোকটাকে তুমি কি করে বলতে পারো বিয়ে করতে? তুমি তো এমন ছিলে না। বলছিলাম, অত্যাধিক স্বাধীনতা দিলে যে মেয়েরা বংশের মুখ ডোবায় সেটা ভুলে গেছিলাম। আমি চাই না আমার মেয়েও দ্বিতীয় মুগ্ধতা হয়। মেহু ওর মায়ের পা ধরে হাউমা করে কাঁদতে থাকে। আম্মু, ও আম্মু, আমাকে ওই লোকের সাথে বিয়ে দিও না আম্মু, একটু আব্বুকে বোঝাও। আচ্ছা আচ্ছা, বিয়ে দেবে তো? আরফিন ভাইয়ের সাথে বিয়ে দাও। মেহুর বলতে দেরি হয়েছে, কিন্তু গালে চড় পড়তে দেরি হয়নি। নিজের মেয়েকে সামলাও সুমাইয়া, এ বিয়ে না হলে আমি তোমাকে তালাক দিব বলে দিলাম। 5 মিনিটের ভিতরে মেয়েকে সাজিয়ে নিচে নিয়ে এসো। এনামুল তালুকদার রুম থেকে বেরিয়ে যায়। সুমাইয়া বেগম এসে মেয়ের মাথায় ওড়না দিতে দিতে বলে ওঠে, শান্ত হমা, এই বাড়িতে প্রেম করে বিয়ে করা কখনো হয় না। তুই তো জানিস মেহু আর ছেলেটা আরফিনের থেকে অনেক ভালো, তুই সুখী হবি। বর্তমান আরফিন ছাদের এক কোণে বসে মদ্যপান করে যাচ্ছে। হয়তো পুরুষ মানুষ বলে সে মন খুলে কাঁদতে পারছে না। আজ মেয়ে হলে সে হাউমাউ করে কাঁদত। হঠাৎ কাঁধে হাত পড়াতে চমকে পিছন ফিরে তাকায় সে। আর কত রাত অব্দি এভাবে নেশা করবে? শুতে যাও। নিজের আব্বুকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারে না আরফিন। আব্বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয় সে। আমি পারছি না আব্বু, আমি পারছি না। আমার বুকের ভিতরটা কেমন জ্বালা পোড়া করছে। মেহু, মেহু আমার মেহু পরিবার আমার নেই আব্বু, অন্যের আমানত হয়ে গেছে। অঝরে কাঁদতে থাকে আরফিন। শান্ত হও বাবা, শান্ত হও আরফিন। কি করার আছে বলো? তোমার দাদাজানের হুকুমের উপরে কথা বলার সাহস নেই কারোর। আব্বু, ও আব্বু। হ্যাঁ বাবা বলো। আব্বু, আমার মেহু পরিবার আমার নেই, বলো। ওর স্বামী এখন। আরফিন চুপ চুপ, শান্ত হও, চুপ করো। হামিদুল সাহেব অন্য 2 ভাইদের থেকে অনেকটা আলাদা। ওনার কাছে ওনার স্ত্রী ও সন্তানেরা সবার আগে। সন্তান অন্তঃপ্রাণ তিনি। ফুলসজ্জিত ঘরে ফুলের চাদর দিয়ে সাজানো বিছানায় বসে আছে এক অষ্টাদশী যুবতী। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। হঠাৎ দরজা লাগানোর আওয়াজে চমকে উঠে আর জড়সড় হয়ে বসে সে। তোমার বাড়ির গুণধর লোকেরা কি তাদের মেয়েকে শেখায়নি যে বাসরাতে স্বামীর পা ছুঁয়ে সালাম করতে হয়? ভারী পুরুষালী কণ্ঠ কর্ণকুহর হতেই কান্নার বেগ যেন বেড়ে যায় মেহুর।
আমি আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আমার কাছে আসার চেষ্টাও করবেন না। সশব্দে হেসে ওঠে মেহুর সামনে দাঁড়ানো পুরুষটা। যৌবনের 18 বছর নারী সঙ্গ থেকে দূরে থেকেছি কি বাসরাতে বউকে সাজিয়ে তুলে রাখবো বলে? সামনে দাঁড়ানো মানুষটার কথা কর্ণগোচর হতেই কা রিরি করে ওঠে মেহুর। ছি, সে তুমি ছি বলো আর যাই বলো সুন্দরী, তোমাকে আজ আমার চাই। নিজের গায়ের পাঞ্জাবি খুলে সে এগিয়ে আসতে থাকে। মেহু ধীরে ধীরে পেছাতে থাকে। পুরুষটা তার শাড়ি ধরে টান দেয়। একটানেই মেহুর শাড়ি খুলে আলাদা হয়ে যায়। না না প্লিজ, আমাকে ছেড়ে দিন, আমি অন্য কাউকে ভালোবাসি। মেহুর চোয়াল শক্ত করে খামচে ধরে বলে ওঠে, চুপ, একদম চুপ। আমাকে আমার কাজ করতে, তোকে সাজিয়ে রাখার জন্য আমি তোকে বিয়ে করিনি। তুই কাকে ভালোবাসিস বা না বাসিস সেটা জেনে আমার কাজ নেই, শুধু তোকে পেলেই হবে। কথা শেষ হতেই ক্ষিপ্তভাবে আঁকড়ে ধরে লোকটা মেহুর ঠোঁট। স্বামীর স্পর্শে যেন মেহু কোনো সুপ্ত রাগ অনুভূত হয়। লোকটা তার কাছে টেনে নেয় মেহুকে, নিজের শরীরে ক্ষুধা মেটানোর জন্য। মেহুর গোটা শরীরে তার স্বামীর প্রথম পরশ যেন কামড়ের রূপ পাচ্ছে। শত চেষ্টা করেও মেহু নিজেকে রক্ষা করতে পারেনি নিজের স্বামী নামক অচেনা 14 বছরের বড় মানুষটার হাত থেকে। সকালে সূর্যের রোদ জানালার পর্দা ফাঁক দিয়ে ঘরের মেঝেতে এসে পড়ে। বিবস্ত্র হয়ে খাটের একপাশে পড়ে আছে মেহু। চোখের জল কিছুতেই বাদ মানছে না তার। পাশের মানুষটা যে তার সতীত্ব হরণ করেছে, এখন গভীর ঘুমে মগ্ন। সারা রাত তার শরীর ইচ্ছে মতো নিজের অধিকার খাটানোর পর এখন কেমন শান্তিতে শুয়ে আছে লোকটা। বিছানা থেকে ওঠার শক্তিটুকুও আর বাকি নেই মেহুর শরীরে। পাশে ফোনটা বাজার আওয়াজে কোনোরকম পাশ ফেরে মেহু। হ্যালো মেহুপুরি, আরফিন ভাইয়া। ডুকরে কেঁদে ওঠে মেহু। কোথায় আছিস মেহুপুরি? অ্যাড্রেস বল, আমরা পালিয়ে যাবো অনেক দূরে। উন্মুক্ত পিঠে ঠোঁটের স্পর্শ পেতেই রক্ত যেন শীতল হয়ে যায় মেহু। কানে ঠোঁট ছুঁয়ে বলে ওঠে পিছনের সাইতেও সেই পুরুষটি। এত দূরে কেন শুয়ে আছো জান? বিয়ের পর স্বামীর বুকে মাথা রেখে শুধু হয়, তুমি জানো না? কথা শেষ হতেই মেহুর গলায় মুখ ঘুষে দেয় সে। কি আছে বলো তো তোমার মাঝে? শুধু কাছে পেতে চাই মন। আমি তোমাকে চাই মেহু, আবার কাছে চাই, খুব কাছে। না হলে আমার পক্ষে নিঃশ্বাস নেওয়া দুষ্কর হয়ে যাবে। আবারও কাছে টেনে নেয় মেহুকে লোকটা নিজের চাহিদা মেটাতে। মেহুর শরীরে আর আটকানোর ক্ষমতাটুকুও নেই। বাধ্য হয়ে অনিচ্ছাকৃতভাবে আবারও স্বামীর ভোগ্য বস্তুতে পরিণত হয়। ফোনের অপর পাশের মানুষটা যেন নিজের মধ্যে আর নেই, জীবন্ত লাশ হয়ে দাঁড়িয়ে আছে। নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কেউ গভীর স্পর্শ করছে, তার মাঝে ডুবে রাত যাপন করছে, এই কথা ভাবলেই জ্বালা পোড়া করছে তার। হাতের ফোনটা সজোরে ছুঁড়ে মারে দরজার দিকে। মুগ্ধকে কোলে তুলে বাড়িতে প্রবেশ করে ইরফান। শরীর দুর্বল থাকার দরুন হাঁটতে কষ্ট হচ্ছিল, তাই নিজের প্রাণ প্রেয়সীকে কষ্ট দিতে চায়নি ইরফান। ডাইনিং রুমে এসে বসে তারা। একটা চা আর একটা কফি নিয়ে আসো খালা। কাজের খালাকে বলে ইরফান। কিছুক্ষণ পর ট্রেতে করে চা ও কফি নিয়ে হাজির হয় ওদের সামনে। মুগ্ধ সামনে তাকিয়ে চমকে ওঠে। মেহু, তুই এখানে? সামনে মেহুকে চায়ের প্লেট হাতে দেখে অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে মুগ্ধ। একইভাবে মেহু বুঝতে পারছে না ওর আপাই লোকটার বাড়িতে কি করে এলো। মেহু, রাখ প্লেটটা, এদিকে আয়। তুই এখানে কি করছিস? আপাই। মেহু মুগ্ধকে জড়িয়ে ধরে হুহু করে কেঁদে দেয়। বনু, শান্ত হ, কি হয়েছে বল। কার সাথে এলি? দাঁড়া, আমি তোকে বাড়ি দিয়ে আসার। মেহেক, ওপরে এসে তাড়াতাড়ি। দোতলার বারান্দার দিকে একেবারে শেষের ঘরটা থেকে সেই ব্যক্তিটার চিৎকারে মেহু চমকে ওঠে। চোখের জল মুছে উপরে যায় মেহু। মেহুকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে দেখে মুগ্ধর অন্তরাত্মা যেন কেঁপে ওঠে। অবাক করা পরিস্থিতি থেকে বেরিয়ে আসার আগেই নিজেকে ভাসমান অনুভব করে মুগ্ধ। তাকিয়ে দেখে ইভান তাকে কোলে তুলে নিজের রুমের দিকে রওনা দেয়। আমার ব্রেকফাস্ট কোথায়? এতক্ষণ লাগে বাড়ি আনতে? নাকি জল খাবারেও তোমাকে খেয়ে কাজ চালাতে হবে? স্বামী নামক অচেনা মানুষটার নোংরা কথা শুনে মেহেকের ঘৃণায় চোখ বুজে আসে। 5 minutes you have. আমার ব্রেকফাস্ট নিয়ে হাজির না হলে আর সারাদিন তোমার খাওয়া বন্ধ। হঠাৎ কোমর জড়িয়ে টানার ফলে চমকে চোখ খুলে তাকায় মেহু। দেখে তার স্বামীর বুকে লেপটে গেছে ও। নিজেকে ছাড়ানোর জন্য মোচামুচি করতে থাকে। মেহুর বাম কানের কাছে মুখ নিয়ে এসে বলে ব্যক্তিটি, সারাদিন তোমার খাওয়া বন্ধ মানে এটা ভুলে পেব না। রাতে তোমায় খাওয়ার থেকে আমি বিরত থাকবো। ইউ নো হোয়াট আই মিন? কথা শেষ করে মেহুর ঠোঁটজোড়া স্পর্শ করতে উদ্যত হয় সে।
মেহু! হঠাৎ চিৎকারে মেহুকে ছেড়ে পাশে তাকিয়ে দেখে যে মুগ্ধ দাঁড়িয়ে আছে। মুগ্ধ গিয়ে মেহুর হাত টেনে সরিয়ে নেয়। রক্তলাল দৃষ্টি ফেলে লোকটা মুগ্ধর দিকে, আঙুল উঁচিয়ে এগিয়ে আসে। আপ ঈশা! ইভানের চিৎকারে ঈশান পিছিয়ে গিয়ে দাঁড়ায়। নিজের ভাবের সাথে কি করে কথা বলতে হয় সব আদব কথা কি ভুলে যাচ্ছিস? ইভান রুমে ঢুকে বলে, সরি ভাইয়া, আসলে ওদের কথোপকথন শুনে মুগ্ধ ও মেহু স্তব্ধ হয়ে গেছে। ভাইয়া মানে? এই লোকটা আপনার কে হয় ইভান? মুগ্ধ জিজ্ঞেস করে। ও হচ্ছে আমার ছোট ভাই ঈশান। আপনার ভাই? হ্যাঁ, ঈশান চৌধুরী। মেহুকে আপনার ভাই কেন জড়িয়ে ধরেছিল? কারণ তারা স্বামী স্ত্রী, আর হাজব্যান্ড নিজের ওয়াইফকে জড়িয়ে ধরবে, এটা কি স্বাভাবিক নয় বেব? ইভানের কথায় মুগ্ধর মাথায় যেন বজ্রপাত হয়। স্বামী স্ত্রী মানে মেহুর বিয়ে হয়ে গেছে? ইভান, ইভান, আপনার যা করার আপনি আমার সাথে করুন। আমার বোনটাকে ছেড়ে দিন। ওকে এইসবে টানবেন না প্লিজ। আপনি যা চান আমি তাই করব। যেভাবে বলবেন সেভাবেই চলবো প্লিজ। আমার বোনটা বড্ড নিষ্পাপ, ওকে এভাবে টানবেন না। ওকে যেতে দিন। ওকে। হাউমাউ করে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে মুগ্ধতা। ভাবি, মেহেক আমার বিবাহিত স্ত্রী। গতকাল সপরিবারে আপনাদের বাপের বাড়ি গিয়ে সব নিয়ম মেনে আমি ওকে বিয়ে করেছি। ওর ওপর আমার অধিকার, আমি কারোর বলাতেই ছাড়ব না। এই ব্যাপারে আমি ভাইয়ের মতনই চেতি। ভাই আর আপনাকে নিয়ে জেদের বিষয়ে আশা করি আপনাকে আর কিছু বলা দরকার পড়বে না। আরফিন, দরজা খোল বাবা, আব্বুর কথাটা একবার শোন। আরফিন বাবা। হামিদুল সাহেব ছেলের ঘরের বাইরে দরজা ধাক্কাচ্ছেন। সকালে ঘটনার পর দরজা আটকে বসে আছে আরফিন। একের পর এক মদের গ্লাস শেষ করে যাচ্ছে সে। অনেকক্ষণ ধাক্কাধাক্কিতে দরজার ছিটকানি পড়ে গেলে হামিদুল সাহেব ছেলের ঘরের ভেতর ঢোকেন। ভেতরে যে দৃশ্যের সাক্ষী উনি হন, হয়তো এই পৃথিবীর কোনো বাবাই চাইবেন না সেই দৃশ্যের সাক্ষী হতে। আরফিন মেঝেতেই এলোমেলো ভাবে শুয়ে আছে। নেশায় বুধ হয়ে খালি একটা কথাই বিড়বিড় করে যাচ্ছে। ছেলের এই অবস্থা দেখে হামিদুল সাহেবেরই চোখে জল চলে আসে। আজ সন্ধ্যায় যে মেহুদের রিসিপশন, সেখানে গেলে কি করে নিজেকে সামলাবে আরফিন? রেডি কখন হবে? নাকি আমার হাতে রেডি হওয়ার জন্য ওয়েট করছো? ইভানের কথায় ধ্যান ফেরে মুগ্ধতার। আপনার ভাইয়ের বয়স কত ইভান? 32 ইয়ার্স। ঈশানের 32 বছর বয়স। মেহুর থেকে ঈশান গুনে গুনে 14 বছরের বড়। ওই বাড়ির সবাই এই অসম বিয়েতে রাজি হয়ে গেল। তোমার বাড়ির লোকেরা নিজেদের মেয়েদের অনেক ভালোবাসে কিনা তাই। তাচ্ছিল্য হেসে বলল ইভান। মুগ্ধ নিজের ধ্যানে মগ্ন থাকাকালীন ইভান হুট করে তার অধর ঠুটো আঁকড়ে ধরে নিজের প্রাণ প্রেয়সীকে কোলে তুলে পান করতে থাকে তার অধর সুধা। অনেকক্ষণ পর ছাড়া পেয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে মুগ্ধ। এভাবে থেকে থেকে চুমু খাওয়া বন্ধ করুন। আপনার স্পর্শ আমার বিষ লাগে। বেশি না বকে গাউনটা পরে রেডি হয়ে নাও। লেট করা আমার একদম পছন্দ না, আদারওয়াইজ আই উইল পানিশ ইউ। শেষের কথাটা চোখ মেরে বলে ইভানও বেরিয়ে যায় রুম থেকে। তা যাওয়ার পর তাকিয়ে আছে মুগ্ধ। এত সুন্দর দেখতে, আর ব্যবহার দেখো না, দেখলে মন চায় মাথা ফাটিয়ে দিই। চৌধুরী ম্যানশনের বাগানটা আজ বিলাসবহুল ভাবে সাজানো হয়েছে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে সমাজের বিভিন্ন উচ্চস্থানীয় মানুষজন এসেছেন। বেটা, তোমার ড্যাডকে একবার কল করবে? উনি কি আজ আসবেন না? আমি আসতে মানা করেছি মম। ইউ নো ওয়াই? মুগ্ধের ফ্যামিলির সামনে ড্যাড এখনই আসুক, আমি চাই না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড বেটা। আর একটা কথা বলতে পারি? ওয়াই ইউ আস্কিং মি মম? একটা কেন, হাজারটা বলো। আজ ওকেও তো এখানে নিয়ে এলে পারতে। কাকে মম? যার জন্য এত সব কিছুই। প্লিজ লেট দিস টপিক। গেস্টরা সবাই ওয়েট করছে, ওদিকটা দেখো। ইভানের চলে যাওয়ার দিকে হতাশ চোখে তাকিয়ে থাকেন বুশরা বেগম। আজ কিছু অতীতের অধ্যায়ের জন্য ইভানের এই রূপ কি যে হতে চলেছে কে জানে। আপাই, একটু শুনবে? স্টেজে বসা গোল্ডেন কালারের রেহেঙ্গা পরিহিত ছোট্ট বোনটির দিকে তাকায় মুগ্ধ। নিমেষেই চোখের কোণে জলেরা এসে ভিড় করে। এই দিনটা নিয়ে বোনটার কত স্বপ্ন ছিল, আজ সব ধূলিসাৎ। আচ্ছা, ভাইটা কেমন আছে? নিজের মেহুপুরীর থেকে বিচ্ছেদ সইতে পেরেছে? নিজের ভাবনাকে সরিয়ে রেখে মেহুর পাশে গিয়ে দাঁড়ায় মুগ্ধ। কি হয়েছে মেহু? আরফিন ভাইয়া আসবে নাকি? জানি না রে, কিছু বুঝতে পারছি না। প্রথমে আমি আর এখন তুই, এই দুই ভাই কি করতে চাইছে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমার কি দোষ ছিল আপাই? আমার সাথে এমন কেন হলো বলো?
শান্ত হ মেহু। এ বাড়িতে অনেক রহস্য লুকিয়ে আছে, জানিস তো। আমি আগে আগে বুঝতে পারিনি, এখন আমার মনে হয় যে যা হচ্ছে তার পেছনে অনেক বড় কোনো কারণ আছে। না হলে কথা বলতে বলতে সামনে তাকিয়ে স্তব্ধ হয়ে যায় মুগ্ধ। তার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায় মেহু। বিড়বিড় করে খালি একটা কথাই বেরিয়ে আসে ওর মুখ থেকে, আরফিন ভাইয়া। হঠাৎ কোমরে উন্মুক্ত অংশে শীতল হাতের স্পর্শ পেতেই কেঁপে ওঠে মেহু। পাশে তাকাতেই ঈশান আরো গভীরভাবে নিজের স্ত্রীর কোমর ধরে ওকে নিজের সাথে মিশিয়ে নেয়। ডান হাতে চুল কানের পাশে গুজে দিয়ে কপালে অধর ছোঁয় সে। এই মুহূর্তকে ক্যামেরা বন্দি করে ক্যামেরাম্যান। অন্যদিকে এই দৃশ্য যে একজনকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে সেটা কেউ জানতে পারছে না। মুগ্ধ ইভানকে এখানে দেখে তালুকদার বাড়ির সবাই অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। সবার মনে একটাই প্রশ্ন, এরা এখানে কেন? রিসেপশন পার্টি যখন জমে উঠেছে তখন হঠাৎ এক চিৎকারে চারিদিক থমথমে হয়ে যায়। বাড়ির পিছনের দিকে সবাই গিয়ে দেখে একজন পড়ে আছে, তার মাথা ফেটে গল গল করে রক্ত বেরোচ্ছে। ডান হাত কেটে পড়ে আছে পাশে, হয়তো ছাদ থেকে পড়ে গেছে, কিন্তু কে সেটা করেছে কিছুতেই বোঝা যাচ্ছে না। হঠাৎ বুশরা বেগম চিৎকার করে ওঠেন, ইভান! কিছুক্ষণ আগে শুনছেন মুগ্ধতা? ও ইভান চৌধুরী এখানে কি করছে? মেয়েকে শ্বশুর বাড়িতে ওরা কেন? মুগ্ধতা ও ইভানকে স্টেজে মেহু ও ঈশানের পাশে দাঁড়ানো দেখে এনামুল সাহেবকে জিজ্ঞেস করেন সুমাইয়া বেগম, পাগলের মতো কথা বলিও না তো, তুমিও যেখানে আমিও সেখানেই। এই জন্যই বলে মেয়ে মানুষের বুদ্ধি কম। এনামুল সাহেব বলেন, ডিয়ার লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। আজ আমার জীবনের একটা বড় গুরুত্বপূর্ণ দিন। গতকাল আমি আমার জীবনে আমার ভালোবাসার মানুষটিকে পেয়েছি। যদিও এটা অ্যারেঞ্জ ম্যারেজ, তবুও মেহককে প্রথম দেখায় আমি ওর প্রেমে পড়েছি। স্বাভাবিক, বউ যদি এত সুন্দরী হয় তাহলে তার প্রেমে না পড়ে উপায় আছে? বলতে গেলে আমাদের মধ্যে 14 বছরের পার্থক্য। আমার 32 আর মেহকের 18। কিন্তু কথাই আছে না, ভালোবাসা বয়স দেখে হয় না। আমাদের ব্যাপারটাও ঠিক সেরকমই। আজ আমি আরেকটা বড় অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি। সেটা হলো আমাদের চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নতুন সিইও হওয়ার জন্য ড্যাড আমার ও ভাইয়ের মধ্যে কথা বলে নিজেদের মধ্যে একজনকে ঠিক করতে বলেছিল। কিন্তু আমি নিজেই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। সেটা হলো আজকের পর থেকে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নতুন সিইও হচ্ছে আমার ভাইয়া ইভান চৌধুরী। ঈশানের অ্যানাউন্সমেন্টের সাথে সাথে চারিদিক করতালির আওয়াজে ভরে উঠল। কিন্তু এই উচ্ছ্বাস যেন তালুকদার বাড়ির লোকজনের গায়ে আগুন হয়ে জ্বলে ওঠে। সুরাইয়া বেগম বলেন, সেটা তো মানতে পারছে না যে আমার মেয়ের জামাই ওই রক্ষিতার নাগরের নিচে কাজ করবে। সুরাইয়া বেগম দাঁত কিরমির করে বলে উঠলেন। পাশ থেকে আরফিন নিজের চাচিদের কথা শুনে তাচ্ছিল্য হেসে ওঠে। বহুত কষ্টে চুপ থাকতে পারল না সে। একটা কথা আছে জানেন তো মেজো চাচি, বিনাশকালে বুদ্ধি নাশ। শুনতে খারাপ লাগলেও আপনার অবস্থা এখন অনেকটা সেরকমই। পার্টির মাঝখানে মুগ্ধ হঠাৎ খেয়াল করে তার গাউনের পেছনের চেইনটা কিছু অংশ খুলে গেছে। তাকিয়ে দেখে আশেপাশে কোনো মেয়ে নেই। নিজে চেষ্টা করেও লাগাতে পারছে না মুগ্ধ। হঠাৎ পিঠে শীতল হাতের স্পর্শ পেতেই চমকে ওঠে মুগ্ধ। নাকে তার চিরচেনা পুরুষালী ঘ্রাণ পৌঁছতেই নিশ্চিন্ত হয় সে। আবেশে চোখ বুঝে আসে তার। চেনটা লাগিয়ে মুগ্ধর মাথার পিছনে ঠোঁট ছুঁয়ে দাঁড়ায় ইভান। কি মেখেছ বলো তো? নেশে ধরে দিয়েছ। ইভানের স্পর্শে কেঁপে কেঁপে ওঠে মুগ্ধ। কি করছেন? কেউ দেখে ফেললে? বাবা, এই প্রথমবার আমাকে সরে যেতে বললে না। কি ব্যাপার বেব? ইন্টারেস্টিং। নেশা লাগা কণ্ঠে আবারও বলে ওঠে ইভান, তুমি তো সুন্দর কোন স্নোফ্লেক, তুষারপাতের মতো স্নিগ্ধ তুমি। যতই তোমার থেকে আবেগে দূরে রাখবো ভাবি, ততই যেন তোমার মায়া জড়িয়ে পড়ে। এত মায়া কেন তোমার মধ্যে? ইভানের বলা প্রতিটা কথা মুগ্ধর মনে দাগ কাটে। আচ্ছা কি বললেন ইভান? আচ্ছা উনি তো আমাকে ভালোবাসেন না, তাহলে কাউকে ভালো না বাসলে তার জন্য কেউ এভাবে ভাবতে পারে? উনি কি আমাকে সত্যি ভালোবাসেন না? মুগ্ধর ভাবনার মধ্যেই ইভান তার মাথায় গভীর চুম্বন এঁকে দেয়। পিছন ঘুরে কিছু বলতে থাকে মুগ্ধ। যা চলে গেলেন? ছাদে এসো। হঠাৎ কথায় এদিক ওদিক তাকিয়ে দেখে মুগ্ধতা। আশেপাশে কাউকে দেখতে পায় না। তাহলে কথাটা বলল কে? কেমন আছিস মেহুপুরি? আরফিনের ডাকে সামনে তাকায় মেহু। সবাই খেতে গেছে যেহেতু স্টেজটার দিকটা একটু হালকা জনশূন্য আছে। কেন এলে না সেদিন আরফিন ভাইয়া? দেখলে তো, বলেছিলাম না
আমাদের ভালোবাসার ফুলও একদিন অকালে ঝরে যাবে। ঝরে গেল, সব কেমন শেষ হয়ে গেল। আমি পারলাম না মেহুপুরি, পারলাম না তোকে নিজের করে রাখতে। আজ নিজেকে বড্ড ব্যর্থ মনে হচ্ছে জানিস তো। মেহু আর আরফিনের চোখ যেন আজ বাঁধ মানছে না। আমি কি করে বাঁচবো মেহুপুরি, কি করে থাকবো তোকে ছাড়া? রাতে ঘুম না এলে কে আমার জন্য নুডলস করে দেবে? কে চোখ রাঙিয়ে বলবে আরফিন ভাইয়া তুমি আরেকটা সিগারেট খেলে আমি কিন্তু আর কখনো তোমার সাথে কথা বলবো না বলে দিলাম? কে থেকে থেকে রাগ করবে আমার সাথে মেহুপুরি? কার মান আমি ভাঙাবো? চোখে হাত দিয়ে হু হু করে কেঁদে ওঠে আরফিন। কষ্টগুলো গলা যেন দলা পাকিয়ে যাচ্ছে। বুকের বাম পাশটায় অদ্ভুত এক চিনচিনে ব্যথা অনুভব করছে আরফিন। আমাদের সাথেই কেন এমন হলো আরফিন ভাইয়া? কি পাপ করেছিলাম আমরা বলো? ভালোই তো বেসেছিলাম। জানো জানো কত করে আম্মু আব্বুকে বলেছিলাম বিয়ে করব না করব না, শোনেইনি কেউ আমার কথা। জোর করে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করতে বাধ্য করে ওরা। ওই বাড়ির কেউ মানুষ নয় ভাইয়া, কেউ মানুষ নয়। মানুষ হলে কেউ দুজন ভালোবাসার মানুষকে আলাদা করতে পারে বলো? অত মানসিক অত্যাচার করতে পারে? প্রথমে আপাই, তারপর আমিও তুমি। ওদের কাছে শুধু ওদের সো কল্ড মান সম্মানটাই সব। মান সম্মান রক্ষা করার জন্য ওরা নিজেদের ছেলে মেয়েদের খুন করতেও পিছপা হবে না। ঠিক 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 যেমনভাবে আমাদের ভালোবাসাকে খুন করেছে। হাউমাউ করে কেঁদে ওঠে মেহু। জানো ভাইয়া, ওই ঈশান লোকটা যখন যখন আমায় ছোঁয় না, আমার যেন মনে হয় আমার গোটা শরীরে যেন কেউ তরল লোহা ঠেলে দিয়েছে। যখন আমার শরীরে কামড় দেয়, আমার মনে হয় যেন বিষ পিঁপড়ে আমার শরীরকে কামড়ে ছেড়ে ধরেছে। নিজেকে শেষ করা যদি পাপ না হতো না ভাইয়া, আজ তোমরা আমার রিসেপশনে নয়, হাসপাতালে আমার মরদেহ দেখতে আসতে। মেহু। আরফিনের চিৎকারও মেহুকে চড়মারা দেখে ঈশান দূর থেকে ছুটে আসে। আরফিনের সামনেই মেহুকে টেনে নিজের বুকে জড়িয়ে ধরে সে। হাউ ডিয়ার আরফিন, তোর সাহস হয় কি করে আমার স্ত্রীকে স্পর্শ করার? সরি। হোয়াট সরি? হ্যাঁ, তোকে তো আমি পরে দেখে নেব, আগে আমার বউজানকে দেখি। ঈশান মেহুকে কোলে তুলে নিয়ে সবার সামনে দিয়ে নিজের রুমে চলে যায়। অন্যদিকে ছাদে যাবে কিনা ভেবে দোনমনো মন নিয়ে অবশেষে ছাদে যায় মুগ্ধ। ইভান আপনি আছেন? ইভান আমি এসে গেছি, ইভান। হঠাৎ বলিষ্ঠ দুই হাত মুগ্ধকে পেছন থেকে ঝাপটে ধরে। প্রথমে ইভান ভাবলেও নাকে অন্য সেন্টের ঘ্রাণ এসে পৌঁছতেই নিজেকে ছাড়ানোর জন্য মোছামুছি করতে থাকে মুগ্ধ। কে? ছাড়ুন আমায়, ছাড়ুন। উফ উফ সুন্দরী, এত ছটফট করছো কেন? আমার স্পর্শ বুঝি ভালো লাগছে না? রেহান আপনি কেন ধরেছেন আমায়? ছাড়ুন বলছি। এত নানা করছো কেন মুগ্ধ? ইভানের কাছে এলে তো বিশাল মজা লোটো। ওর রক্ষিতা হলেও একটু মজা না হয় আমাকেও দিলে? নাকি তোমার এই শরীরটা নিংড়ানো অধিকার শুধু ইভানটার আছে? আরে সুন্দরী, একটা বড় সুযোগ দিয়েই দেখো না, ওই ইভানের থেকেও বেশি সুখ দেব। ধস্তাধস্তি করতে করতে এক পর্যায়ে মুগ্ধ তার গাউনের হাতা ছিঁড়ে ফেলে রেহান। শরীরে নোংরা হাতের বিচরণে গা গুলিয়ে ওঠে মুগ্ধর। প্রাণফাটা চিৎকার করে ওঠে মুগ্ধ। ইভান! কি করছিল আরফিনের সঙ্গে মেহেক? প্যান্টের বেল্ট খুলতে খুলতে মেহুর দিকে এক পা করে এগোতে থাকে ঈশান। শুনুন ঈশান, আপনি যেমন ভাবছেন তেমন কিছুই না। ভয় পেও না বৌসোনা, তোমাকে আমি বেল্টের বাড়ি মারবো না। ঈশান বেল্ট দিয়ে মেহুর হাত বেঁধে দেয়। তারপর পকেট থেকে একটা ছোট ছুরি বার করে লাইটার জ্বালিয়ে গরম করতে থাকে। খুব শখ তাই না নিজের প্রাক্তন প্রেমিকের সঙ্গে কথা বলার? কোন গালে যেন ছুঁয়েছিল? মেহুর বাম গালে ঈশান গরম ছুরি চেপে ধরে। মাগো! চিৎকার করে কোনো লাভ নেই বৌসোনা, তোমার যে অঙ্গ পরপুরুষ ছবে সেই স্থানকে এভাবেই পড়তে হবে। চারিদিকে আধারের মাঝে রকমারি আলোর খেলা। বিয়েবাড়ির সাজে সেজে উঠেছে চৌধুরী ম্যানশন। বাগানের উজ্জ্বল আলোকসজ্জায় ছাদের ক্ষীণ আলো অন্ধকারের মতোই হয়ে আছে। আমায় ছেড়ে দিন রেহান, আপনি তো আমাকে ভালোবাসেন বলেছিলেন, তাহলে কেন এমন করছেন? তোমার গুণ আমাকে মুগ্ধ করেছিল মুগ্ধ। তোমার প্রেম প্রস্তাব দিলেও তুমি আমার কথা ভাবনি। আমাকে আমার ভালোবাসার কি প্রতিদান দিলে তুমি? ইভানকে ছাড়া তুমি কিছুই বোঝো না। কেন?
আমি কি দেখতে খারাপ? আজ তোমাকে আমার ভালোবাসা না গ্রহণ করার শাস্তি দেব। মুগ্ধ গাউনের সামনের অংশ ছিঁড়ে ফেলার জন্য উদ্যত হতেই পিছন থেকে একটা রড সোজা এসে রেহানের মাথা বরাবর আঘাত করে। মাথা ফেটে রক্ত বেরিয়ে আসে। মুগ্ধকে ছেড়ে সরে আসে রেহান। আমার মুগ্ধের দিকে হাত বাড়ানোর সাহস কি করে হয় তোর? নিজের ব্যবহার করার জামা অন্য কাউকে ছুঁতে দেয় না ইভান চৌধুরী। সেখানে তার আমানতকে চোর অধিকার তোর কি করে হয়? ইভান! বুশরা বেগমের চিৎকারে সবাই তার দিকে তাকায়। দেখে তিনি উপরের দিকে তাকিয়ে আছেন। তার চোখ অনুসরণ করে সবাই ছাদের দিকে তাকিয়ে দেখে ইভান ছাদের রেলিং ধরে ঝুলে আছে। বাড়ির সবাইও ইভানের লোকেরা দ্রুত ছাদে যায়। ইভানের হাত ধরে টেনে তাকে ছাদের উপরে তুলে নেয়। এতক্ষণ কারোরই নজর মুগ্ধর দিকে না গেলেও ছাদে উঠে আসার সাথে সাথেই ইভানের চোখ তার প্রাণ প্রেয়সীকে খুঁজে চলেছে। অনেকক্ষণ ধরে খোঁজার পর দেখে ছাদের এক কোণে মুগ্ধ বসে আছে। স্তব্ধ হয়ে পা গুটিয়ে বোধশূন্য হয়ে স্থির চোখে তাকিয়ে আছে মুগ্ধ। ইভান দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। মুগ্ধ, ঠিক আছে তুমি? মুগ্ধ, কথা বলো। ইভান মুগ্ধের মুখ থেকে রক্তের ছিটাগুলো মুছে দেয়। হাতের আঁচিলে মুগ্ধের মুখ তুলে ধরে। মুগ্ধকে দেখিয়ে বোঝা যাচ্ছে সে পুরো ঘটনায় কতটা শকড হয়ে আছে। আমাকে বিয়ে করবেন ইভান? মুগ্ধের উত্তরে মুগ্ধের কপালে গভীর চুম্বন করে ইভান। গোল্ডেন জরির কাজ করা লাল রঙের ব্রাইডাল ড্রেসে সজ্জিত হয়ে বসে আছে মুগ্ধ। একে একে তাকে স্বর্ণের গয়নায় সাজিয়ে দিচ্ছে ইয়ানা ও ইনায়া। আলমারি থেকে লাল ওড়না বের করে মুগ্ধর মাথায় দিতে দিতে বুশরা বেগম বলে ওঠেন, ওই যে ওড়নাটা দেখছো, এটা আমি আমার বুড়ো পুত্রবধূর জন্য বানিয়েছি। গোটা ওড়নায় স্বর্ণের জড়ি দিয়ে ডিজাইন করা। ভেবেছিলাম আমার বড় ছেলে যখন বিয়ে করে আসবে তখন তার বউকে এটা দিব, কিন্তু আফসোস, দুর্ভাগ্যবশত এটার আজ থেকে তুমিই মালিক। তানহা আপুকে কেন দেননি আন্টি? তাকে দিয়ে দিলেই তো এত আফসোস করতে হতো না। চেয়েছিলাম দিতে, ইভান দিতে দেয়নি। আজও তানাকে দেখলে ভামার একটা কথা মনে হয়, ইভান কি দেখে ওকে রেখে তোমায় পছন্দ করেছিল। বুশরা বেগমের কথায় চোখ ছলছল করে ওঠে মুগ্ধর। সে বুঝতে পারে না এবারের লোকদের তার বা তার পরিবারের উপর এত রাগ কিসের। কাজী সাহেব মুগ্ধকে কবুল বলতে বলেছেন বেশ কিছুক্ষণ হয়ে গেল। মুগ্ধ এখনো চুপ করে বসে আছে। ক্রিম কালারের স্যুটে ইভান চৌধুরীকে আজ দারুণ হ্যান্ডসাম লাগছে। ফর্সা শরীরে হালকা রঙও যে এত সুন্দর দেখায় তা হয়তো ইভানকে না দেখলে মুগ্ধ জানতই না। কি হলো মুগ্ধ, কবুল বলো। ইভানের কথা কানে যেতে চোখ বুঝে চোখের শেষ জলটুকু নিংড়ে ফেলে মুগ্ধ। মনে মনে ওপরওয়ালাকে স্মরণ করে কবুল বলে ওঠে সে। মুগ্ধের মুখে কবুল শুনে প্রশান্তির হাসি হাসে ইভান। তাকে জিজ্ঞেস করায় সেও ঝটপট কবুল বলে ফেলে। অয়েন্টমেন্ট নিয়ে গালে হাত ছোঁয়াতেই গালের ব্যথায় কুকিয়ে উঠল মেহু। আদো আদো চোখ খুলে পাশে বসা মানুষটার দিকে তাকায়। বামগাল লাল হয়ে আছে মেহুর। ওষুধ লাগিয়ে দিয়েছি, কয়েকদিনের মধ্যেই আগের মতো ঠিক হয়ে যাবে। তোমার অহংকারী বাপ কালকে ওদের বাড়ি যাওয়ার জন্য বলেছিল, আমি না করে দিয়েছি। রাগ মিশ্রিত গলায় বলে ওঠে ঈশান, ওষুধ লাগাবেন তো ব্যথা দেন কেন? মেহুর কথায় বিছানায় শায়িত নিজের স্ত্রীর দিকে তাকায় ঈশান। অজানা কারণে চোখের কোণায় জল আসে তার। দরজা লাগিয়ে রুম থেকে বেরিয়ে যায় তৎক্ষণাৎ। ফুলসজ্জিত ঘরে বসে আছে মুগ্ধ। ইভান এখনো আসেনি। হঠাৎ দরজা খোলার আওয়াজে মুখ তুলে তাকায়। এক লাল শাড়ি পরিহিতা নারী মুগ্ধের পাশে এসে বসে। অপূর্ব সৌন্দর্যের অধিকারী তুমি মুগ্ধতা। আজ নববধূ রূপে যেন তোমার রূপ আরো ফেটে বেরোচ্ছে। আপনি? ঠিক চিনলাম না। অবাক হয়ে জিজ্ঞেস করে মুগ্ধ। জবাবে তাচ্ছিল্য হেসে উঠল সেই নারীটি। আমি কে বলতে গেলে অনেক কথা বলতে হয়। শুধু এটুকু জেনে রাখো যে আমিও একদিন এই ঘরে এইভাবে তোমার মতোই বসেছিলাম। বাকি সব এক থাকলেও শুধু একটাই পার্থক্য ছিল, আজ দরজা দিয়ে কিছুক্ষণ পর তোমার স্বামী আসবে, আর সেদিন এই দরজা দিয়ে আমার বেস্ট ফ্রেন্ড এসেছিল। নারীটির উত্তরে কেঁপে ওঠে মুগ্ধতা। এই নারীটি যে তানহা তথা তার স্বামীর প্রাক্তন স্ত্রী সেটার বুঝতে বাকি থাকে না। আমাকে কেন এসব বলছেন? কারণ আমি চাই না তুমিও আমার মতো ভুল করে হেলায় হারাও ইভানকে। আজ বড্ড আফসোস হয় জানো তো মুগ্ধতা, সেদিন যদি আমি ইভানের কাছে ডিভোর্স না চাইতাম, যদি সংসারটা টিকাতে চেষ্টা করতাম, তাহলে হয়তো বর্তমান চিত্র অন্যরকম হতো। কান্না আটকানোর চেষ্টা করে বলে মুগ্ধ। এতই যখন আফসোস আপনার, তাহলে ফিরে আসতে
পারতেন ওনার জীবনে। কিন্তু তোমার উনি তো তোমায় দেখার পর থেকে আর কারোরই দিকে নজর দেন না। চোখে জল মুছে উত্তর দেয় তানহা। রুমে যাওয়ার পথে চিলেকোঠার আলোর ছটা দেখে দাঁড়ায় ইভান। তৎক্ষণাৎ সেদিকে পা বাড়ায়। দেখতে পায় চিলেকোঠার চিৎখরের দরজা লাগিয়ে বেরিয়ে আসছে ঈশান। তুই এখানে কি করছিল এত রাতে? ও ভাইয়া, তুমি জানো তো কেন এসেছিলাম? আর তুই জানিস না আমাদের এখন এই ঘরে আসাটা কতটা বিপজ্জনক হতে পারে? মুগ্ধ বা মেহেক দেখে নিলে কি হবে ভেবেছিস? এসব ঝামেলা কবে শেষ হবে ভাইয়া? কবে? আর চুপ, এই ব্যাপারে এখানে কথা বলা সেফ নয়। দেওয়ালের কান আছে, ভুলে যাস না। অতীত ভুলে যাস না ঈশান। তোকে বিদেশ থেকে ডেকে নিয়ে আসার কারণ ভুলে যাস না। জানো তো, মাঝে মধ্যে দম বন্ধ হয়ে আসে। মেহেকের সাথে তুই আজ যেটা করেছিস সেটা ঠিক না ঈশান। এটা তুমি বলেছ ভাইয়া? ভাবির খাবারে পিন মেশানো, পেটে প্লেট চালিয়ে আই লেখা, ভাবির চুল কেটে ফেলা, এগুলো তো সব তুমি করিয়েছ। মুগ্ধের প্রতি আমার একটা আবেগ আছে। আমি জানি না সেটাকে কি বলে, তবে এটা জানি ওকে ছাড়া আমি অসম্পূর্ণ, নিঃস্ব। তোর মেহেকে নিয়েও কি সহানুভূতি আছে ঈশান? তোর বিয়েতে তো কোনো আবেগ নেই, তাই না? হ্যাঁ ভাইয়া, আবেগ নেই। আমি মেহেককে ভালোবাসি না, ইভেন ও আমাকে ভালোবাসে না। তবু ওকে সারা জীবন আমার সঙ্গেই থাকতে হবে। কোনো মুক্তি নেই ওর। এটাই হবে ওর শাস্তি, ওর পাপের ফল। বাসনটাতে স্বামীর প্রাক্তনের মুখে এরূপ কথা শুনে কোনো মেয়ের মনের কি অবস্থা হয় হয়তো শুধুমাত্র একটা মেয়েই বুঝতে পারবে। আমাকে এইসব কেন বলছেন আপনি? কারণ আমি চাই না কেউ দ্বিতীয় তানহা হোক, খেলায় সব হারাক। নইলে একদিন দেখা যাবে আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। কথা বলতে বলতে হঠাৎ তানহা মুগ্ধর হাত চেপে ধরে। আরেকটা অনুরোধ করব বোন। বলুন। কাঁপা কাঁপা গলায় উত্তর দেয় মুগ্ধ। ইভান ছেলে হিসেবে খুবই ভালো। তোমার সাথে যা করেছে আমি মানছি ভুল করেছে। ওর মনেও বড্ড ব্যথা আছে। পারলে ওকে ক্ষমা করে কাছে টেনে নিও। তুই এখানে কি করছিস তানহা? আচমকা আওয়াজে দরজার দিকে তাকায় মুগ্ধ ও তানহা। ও ইভান, আরে তোর বউকে বলেছিলাম যে তুই কতটা ভালো, ও তোর যেন কেয়ার করে। সেটা তোকে বলতে হবে না, আমার মুগ্ধ জানে আমি কতটা ভালো। ইভানের কথার দিকে ধ্যান নেই তানহার। সে ব্যস্ত তার সামনে দণ্ডায়মান 6 ফুট লম্বা চওড়া ফর্সা পুরুষটার দিকে পর্যবেক্ষণ করতে। ইস, আগে কেন এইভাবে দেখা হয়নি? কি খুঁজে পেয়েছিল ওই ঠকবাজ তুহিনের মধ্যে? কলেজ লাইফে কেন ইভানের দিকে মন আসেনি? নিজের বাচ্চা হওয়ার পর যখন চাকরি পায় তখন ইভানকে কেন ছেড়ে দিয়েছিল সে? বুশরা বেগম, ইয়ানা সবাই এত করে বুঝিয়েছিল, তখন কেন একবারও নিজের সংসার টেকানোর চেষ্টা করলো না? কেন তখন ভালোবাসলো না ইভানকে? কেন জিনিস হারিয়ে ফেললে তার মূল্য বোঝা যায়? কিরে, কোথায় হারালি? তোকে ইয়ানা ডাকছে। ইভানের কথায় ধ্যান ফেরে তানহার। সৌজন্য হেসে রুম থেকে বেরিয়ে যায় সে। শুধু যাওয়ার আগে আর একবার ফিরে তাকায় পিছনে তার হয়েও না হওয়া মানুষটা ও তার প্রাণ প্রেয়সীর দিকে। কখন থেকে কাঁদছিস? কেন কাঁদছিস এত? রেহান ভাইয়ার সাথে বিগ ব্রো কেন এমন করলো ছোট আপু? আমাকে ডাকছিলে ইয়ানা? আরে তানহা আপু, এসো দেখো ইনায়া কেমন কেঁদেই যাচ্ছে। কেন কাঁদছো ইয়ানা? তানহা জিজ্ঞেস করে। যে মানুষটা ওকে ভালোবাসেনি কখনো, তার জন্য এত কাঁদার কি আছে? সেটা তুমি বুঝবে না ইনায়া। ভালোবাসা একতরফা হলে যে আরো বেশি বেদনাদায়ক হয়। তখন যে একটা কেমন আছো না বলা তো মনে হয় যে আমি মরে যাই না কেন। তাচ্ছিল হেসে উত্তর দেয় তানহা। ইনায়া অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখনো বিগ ব্রোকে ভালোবাসো তানহা আপু? না বেশে থাকা যায়? ইভানের মতো কথা বলার ধরন, ওর চালচলন, ওর সবকিছুই এত এত পারফেক্ট যে যে কেউ ওর প্রেমে পড়তে বাধ্য। আমি তো কোন ছাড়। কেন সেদিন এই বাড়ি ছেড়ে গেলি? বিগ ব্রো তো তোমায় বলেছিল থেকে যাওয়ার জন্য। মতিভ্রম বোঝো? মতিভ্রম আমার হয়েছিল সেদিন। সেসব কথা ছাড়ো ইয়ানা, নিজেকে সামলাও বোন। রেহান কোনো ভালো ছেলে নয়। তোমার চোখের জলের কারণ হওয়ার যোগ্য নয় সে। ভালোবাসা নিয়ে আমার আর বড় আপুর কপালটা একই রকম বলো তানহা আপু। দুজনেই মন প্রাণ দিয়ে যাকে ভালোবাসলাম সেই মানুষটাই আমাদের ফিরতে ভালোবাসলো না। কেন বাসলো না? কারণ তারা তালুকদার বাড়ির মেয়েদের প্রেমে মত্ত। এসব বলো না ইয়ানা। তুমি জানো তো বাড়ির কেউ শুনলে কি হবে?
কেন বলা যাবে না ছোট আপু? বড় আপুকে নিয়ে কেন কিছু আমরা বলতে পারবো না? ওই মেহেককে দেখলে না আমার মনে হয় বড় আপুর মতো ওকেও। নিজের ইমোশন কন্ট্রোল করতে শেখ না, বলে যাস না যাকে নিয়ে বলছে সে সব বর্তমানে তোর ভাবি হয়। ঈশানের কথায় সবাই অবাক হয়ে দরজার দিকে তাকায়। এই কথা তুই বলছিস ভাইয়া? কি ব্যাপার, বউয়ের প্রতি বুঝি পিড়িত উতলে উঠেছে? ইয়ানা বলে, সে তোর ভাবি হয়। এই রাখ তো তোর ভাবি। কিসের ভাবি? কার ভাবি? ওর মতো মেয়েকে আমি ভাবি মানি না। তুই হয়তো ভুলে যাচ্ছিস যে তুই কেন এই মেয়েকে বিয়ে করেছিস। ভুলে গেছিস বড় আপুর কথা? ইয়ানা। গোটা রুম আজ মোমবাতির আলোয় আলোকিত। সুগন্ধি ফুল ব্যস্ত নিজের সুগন্ধ ছড়াতে। এইরূপ মোহনীয় পরিবেশে বসে আছে এক নববিবাহিতা নারী। মুখ তার স্বর্ণ ওড়নায় ঢাকা, বুকের মধ্যে এক আকাশ অভিমান ও শরীর জুড়ে তার একরাশ শিহরণ। ধীর পায়ে এগিয়ে গিয়ে স্ত্রীর সামনে খাটের নিচে হাঁটু গেড়ে বসে পড়ে সে। শীতল হাতে স্পর্শ করে মুগ্ধর ডান পাখানি। কেঁপে ওঠে মুগ্ধ ইভানের বৈধ স্পর্শে। বুকের ঢিপটি পানি দুহাত দূরে দাঁড়ানো ব্যক্তিটাই হয়তো শুনতে পাবে। মুগ্ধের পা নিজের থাইয়ের উপর নেয় ইভান। পকেট থেকে বের করে একজোড়া পায়ের তোড়া। রিনিঝিনে আওয়াজে মুখ তুলে চায় মুগ্ধ। দেখে সামনে বসা বিভীষিকাময় পুরুষটার সাদরে দুই পায়ে তোড়া পরিয়ে দিচ্ছে। কাজ শেষে স্থির পায়ে অধর ছোঁয়ায় ইভান। গভীর চুম্বন এঁকে দেয় তার প্রাণ প্রেয়সীর পাদুখানিতে। ইভানের এহেন কার্যে চক্ষিচে বন্ধ করে নেয় মুগ্ধ। খামচে ধরে বিছানার চাদর। অভিমান যেন অশ্রুর দুফোটা হয়ে বেরিয়ে আসে। কবিতার ছন্দে ছন্দে ধীরে ধীরে মুগ্ধের ঘোমটা তোলে ইভান। হালকা করে চিবুক ধরে তুলে ধরে মুগ্ধের মুখখানি। অধর ছোঁয়ায় নিজের স্ত্রীর কাঁপতে থাকা আখি পল্লবে। পেটের মধ্যে অদ্ভুত কম্পন খেলে যায় মুগ্ধের। মুগ্ধের ঠোঁটের দিকে ধীরে ধীরে অগ্রসর হতে থাকে ইভান। ঠোঁটে ঠোঁট ছোঁয়াতেই শরীরে বিদ্যুৎ খেলে যায় মুগ্ধতার। কই আগে যখন ইভান তাকে স্পর্শ করেছে তখন তো তার এরকম অনুভূত হয়নি। ভালো করে অধর সুধা পানে যেন মুগ্ধর নাকের নটখানি বড্ড বাদ সাজছিল। বিরক্তিতে শব্দ করে ওঠে ইভান। দাঁতে করিয়ে খুলে ফেলে স্ত্রীর স্বর্ণের নথখানি। ক্ষিপ্তভাবে আঁকড়ে ধরে তার অধর জোড়া। টেনে নিজের সাথে মিশিয়ে নেয় মুগ্ধকে। ঠোঁট ছেড়ে গলায় মুখ ডোবাতেই দ্বিতীয়বার কেঁপে ওঠে মুগ্ধ। খামচে ধরে ইভানের পিঠ। তার ভারী নিঃশ্বাস আশ্রে পড়তে থাকে ইভানের কাঁধে। গলাতে মুখ গুজেই ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে ইভান। উত্তরে ইভানের বুকে আরো সিটিয়ে যায় মুগ্ধ। ধীরে ধীরে পরম আবেশে মুগ্ধকে ভালোবাসার পরশে ভরিয়ে দিতে থাকে ইভান। ধীরে ধীরে দুটো মন একে অপরের সঙ্গে মিশে যেতে থাকে ও দুটো শরীর একে অপরের মাঝে হারিয়ে যেতে থাকে। এক পূর্ণিমার উজ্জ্বল চাঁদ সাক্ষী হয়ে থাকে তাদের মিলনের। সকালে প্রথম সূর্য সবার জন্য সুন্দরতা নিয়ে আসে না, যেমন আজ আরফিনের জন্য নিয়ে এসেছে একরাশ বিস্ময়। তোমাকে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে আরফিন, তোমার বেয়াদবির কোনো ক্ষমা হয় না। দাদাজানের বলা কথায় চমকে তাকায় আরফিন। বড় নাতি হিসেবে সবসময় দাদা দাদির অতীব প্রিয় হয়ে থেকেছে সে। একবারের বেশি দুবার কখনো তাকে কোনো কিছুই চাইতে হয়নি। তার আগেই সেই জিনিস সামনে হাজির করেছেন ইয়াজউদ্দিন তালুকদার। আর সেই দাদাজানের মুখে বাড়ি ছাড়ার কথা শুনে চোখের কোণে জল জমে ওঠে আরফিনের। আব্বাজান মেয়েটাকে তো এ বাড়ি থেকে ত্যাগ করেছেন, অন্তত ছেলেটাকে আর আমাদের থেকে দূর করেন না, অনুরোধ করেন হামিদুল সাহেব। বড় বাজান, আমি তো তোমার সাহস দেখে মূর্ছা যাচ্ছি। তুমি কিনা আব্বাজানকে হুকুম করছো? এনামুল সাহেব বলেন, আমি আব্বাজানকে অনুরোধ করছি এনামুল, তুই আমার আর আব্বাজানের মধ্যে কথা বলবি না। কেন বলবো না? তোমার ছেলে যে কাল আমার মেয়ের রিসেপশনের যে তামাশাটা করলো তার জন্য তো এই তালুকদার বাড়ির সম্মানটা গেল। কে বলেছে ওকে আমার মেয়ের সাথে গিয়ে কথা বলতে? কেন চর মেরেছে সে আমার মেয়েকে? সেটা আপনি বুঝলে তো আপনি ভালো বাবা হয়ে উঠতেন মেজো চাচা। আপনার যে নিজের মেয়ের মন বোঝারও ক্ষমতা নেই, আপনি যে বাবা হিসেবে ব্যর্থ তা কি আপনি জানেন? আর চুপ থাকতে না পেরে বলে ওঠে আরফিন, তুই আমাকে শেখাবি বাবা কিভাবে হতে হয়? এনামুল। দাদাজানের হুঙ্কারে যে যার জায়গায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। বলো আরফিন কেন মেরেছে মেহেককে? কি হলো বলো। কারণ সে মরার কথা বলেছিল। মেহু বলেছিল যদি নিজেকে শেষ করা যদি পাপ না হতো না, আজ তোমরা আমার রিসেপশনে নয়
হাসপাতালে আমার মরদেহ দেখতে আসতে। আরফিনের কথায় চমকে সামনে তাকায় সুমাইয়া বেগম। মেয়ে কি সত্যি এসব বলেছে? তাহলে তার মেয়েটা সুখে নেই? তাহলে বড় ভাবির বলা কথা ভুলে গেল? অজানা হয়ে বুক ভারী হয়ে আসে সুমাইয়া বেগমের। আমার মেয়ের নামে কলঙ্ক লাগাবি না আরফিন। ঈশান যথেষ্ট ভালো একটা ছেলে। কিন্তু তোমার মেয়ে তো তাকে ভালোবাসে না মেজো চাচা। আব্বাজান, আপনার বড় নাতিকে আমার চোখের সামনে থেকে যেতে বলুন, নইলে আমি বড় কিছু অঘটন করে ফেলবো। চলেই যাচ্ছি দাদাজান, আপনাকে কিছু বলতে হবে না। এই বাড়িতে থাকাও পাপ। সকালে ঘুম থেকে উঠেই আজ ইভানের চোখ তৃপ্ত হয়ে ওঠে। হলুদ ও লাল শাড়িতে ভেজা চুল ঝাড়তে ব্যস্ত তার স্ত্রীকে কোনো পরীর থেকে কম সুন্দর লাগছে না তার চোখে। মুগ্ধ চোখে তাকিয়ে সে মুগ্ধকে দেখছে। উঠেছেন? আপনাকে আপনার মা ডাকছিল, এবার গিয়ে কথা বলবেন। আর আপনার চাটা নিন। কি হলো, নিন। শেষের কথায় ধ্যান ফিরে পায় ইভান। হাত বাড়িয়ে চায়ের কাপটা নেয়। সাবধানে খাবেন, কে বলতে পারে যদি বিষ থাকে ওর মধ্যে। মুগ্ধর কথায় ভ্রু কুচকে আসে ইভানের। এক আকাশসম বিস্ময় নিয়ে বলে ওঠে, যে অলরেডি মরে গেছে তাকে আর কে মারবে মুগ্ধ? তোমার রূপে, গুণে, তোমার আদরে, তোমার ঘৃণায় আমি 1000 বার মরেছি, তবু 1000 বার তোমার কাছে ফিরে এসছে। তুমি যে আমার নেশা, আর নেশা ছাড়া কি মানুষ বাঁচে স্নোফ্লেক? ইভানের বলা এক একটা কথায় যেন অবাক হওয়ার হাজারো কারণ পায় মুগ্ধ। এই লোকটা তাকে এতদিন আটকে রেখে তার উপর অত্যাচার করেছে, তার অমতে তাকে স্পর্শ করেছে, তাকে কখনো ভালোবাসি পর্যন্ত বলে না। তবুও কেন এই লোকটার কথায় সে অপরিসীম মায়া খুঁজে পায়? যেন এই মানুষটা তার জন্য একজন শুভাকাঙ্ক্ষী। কেন মনে হয় তার ভালো হয়তো এই মানুষটা ছাড়া কেউ চাইতেই পারবে না? তাহলে কি সে সত্যি শেষমেশ সাইকো ইভান চৌধুরীর প্রেমে পড়ল? সারা রাত ব্যথায় কাটিয়ে ভোরের দিকে গভীর ঘুম নেমে আসে মেহুর দু চোখে। স্বপ্নে হয়তো সে তার হারিয়ে যাওয়া অতীতের স্মৃতিচারণ করছে। হঠাৎ মুখের উপর জল পড়ায় ধরফড়িয়ে উঠে বসে মেহু। ধাতস্থ হয়ে ভীত চোখে সামনে তাকায়। সকালবেলা রান্নাগুলো কি তোর না করে সে করে দিয়ে যাবে? ঈশানের বলা কথায় যেন ভেতরের কষ্টগুলো আরো দলা পাকিয়ে এলো মেহুর। আবার চিৎকারে চমকে উঠেছে। কিরে, তোকে কতবার বলবো? আপনি আপনি কেন আমার সাথে সবসময় এমন বাজে ব্যবহার করেন ঈশান? কি করেছি আমি? সেটা নিজেকে জিজ্ঞেস কর। তুই কি পাপ করেছিলি? তুই ভুলে গেছিস না সব কিছু? ঈশানের কথায় হাজারো চিন্তা করেও বের করতে পারছে না মেহু যে কি ভুল করেছে, সে কি এমন পাপ সে করেছে যার ফল তাকে ভুগতে হচ্ছে। কে? আমি আম্মু বলছি। এতদিন পর নিজের সব থেকে কাছের মানুষটার আওয়াজ পেয়ে আবেগে গলা ভেঙে আসে মুগ্ধতার। আম্মু কেমন আছো? আম্মু ঠিক আছি মা, তুই কেমন আছিস মা? ইভান তোকে অত্যাচার করে না তো? খুব ভালো আছি আম্মু। উনি এমনিতে আমার খুব যত্ন নেন। শুধু যদি ওনার থেকে দূরে যাওয়ার চেষ্টা করি বা ওনার কথা না শুনি তাহলেই যা একটু রাগ করেন। ইভান চৌধুরী তোকে ভালোবাসে মুগ্ধ? আম্মুর প্রশ্নে বোকার মতো চুপ করে দাঁড়িয়ে থাকে মুগ্ধ। এই প্রশ্নের উত্তর তো তার জানা নেই। জানি না। এটা কেমন কথা মুগ্ধ? আচ্ছা, তুই কি ওনাকে ভালোবাসিস? জানি না আম্মু, এই দুটি প্রশ্নের উত্তরই আমার কাছে নেই। তাহলে গতকাল কেন বিয়ে করতে চাইলি তুই? আমার যে আর কিছু করার নেই আম্মু। আমি কোনো দিনও ইভানের কাছ থেকে মুক্তি পাবো না। উনি কোনো দিনও আমায় ছাড়বেন না। আর যদি একবার পালিয়েও যেতাম তাহলে কি অন্য কোনো ছেলে তার জীবনে আমাকে গ্রহণ করতো? বলো আম্মু, আমার কাছে যে তাকে দেওয়ার মতো কিছুই নেই। কেন কোনো ছেলে অন্য পুরুষের স্পর্শ করা মেয়েকে বিয়ে করতে চাইবে বলো? আমাকে নিয়ে অন্যরা মজা মেরে ছেড়ে দিত আম্মু, কেউ বিয়ে করতো না। মুগ্ধ মা, আমার সেই ছোট্ট মুগ্ধতা কবে এত বড় হয়ে গেল? পরিস্থিতি বড় করে দিয়েছে আম্মু। তবে জানো তো, আজও আমি একটা প্রশ্নের উত্তর খুঁজে পাই না। যেদিন নাইট ক্লাবে ওই জলের বোতলে কে কি মিশিয়েছিল, সেদিন নাইট ক্লাবে ওই জলের বোতলে কে কি মিশিয়েছিল আর কেন মিশিয়েছিল, ভাইয়াকে জিজ্ঞেস করেছো আম্মু এই ব্যাপারে? জিজ্ঞেস করার হলো কোথায়? তোর দাদাজান তোর ভাইয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি? হ্যাঁ, কালকে মেহেকের সাথে কথা বলতে যাওয়ার জন্য। এটা কি কোনো দিনও আমাদের মন বুঝবে না আম্মু? মেজু চাচার জেদের জন্য আজ মেহুটা শেষ হয়ে যাচ্ছে। দাদাজানের জেদের জন্য ফুপুমণি আজও নিজের দেশে আসতে পারে না, তবু এরা শুধরাবে?
মেয়ের কথায় অবাক হয়ে জিজ্ঞেস করে নাজিয়া বেগম। বাবা, আমার ভিতু মেয়েটা এত প্রতিবাদী হয়ে উঠলো কবে থেকে? মায়ের কথায় অবাক হয় মুগ্ধ। মনে পড়ে যায় ইভানের তাকে বলা কথাগুলো। গতকাল রাতে নিজের প্রাণ প্রেয়সীর মাথা নিজের উন্মুক্ত বুকে জড়িয়ে ধরে বড় আবেশে তার চুলের ভাঁজে হাত বোলাতে যখন ব্যস্ত ছিল ইভান, তখন মনের ব্যথায় নিজের স্বামীকে জিজ্ঞেস করে মুগ্ধ, আপনি কেন আমার সাথে অত খারাপ করছেন ইভান? কি দোষ ছিল আমার? দোষ তোমার নয়, তুমি অন্যের পাপের ফল ভুগেছ। কার পাপের ফল দিচ্ছেন আমায়? সেটা এখনো তোমার জানার সময় হয়নি, সময় হলে ঠিকই জানতে পারবে। আমাকে কষ্ট দিয়ে কিসের পৈশাচিক আনন্দ পান আপনি? তোমাকে তো প্রতিটা আঘাত, প্রতিটা যন্ত্রণা আমি নিজেকে দিয়েছি মুগ্ধ। তুমি আর আমি আলাদা নই। এইসব কাব্যিক কথা উপন্যাসেই মানায়, বাস্তবে তা বড় অবাস্তব শোনায়। মুগ্ধের কথায় তাচ্ছিল হাসে ইভান। আজ পর্যন্ত যতবার তোমার কাছে এসেছি, তুমি কষ্টে ঘৃণায় নিজের চোখ সর্বদা বন্ধ করে রেখেছ। যদি একটি বড় চোখ খুলে তাকাতে, তাহলে দেখতে পেতে শরীর আমার অক্ষত নয়। ইভানের কথায় খাটের পাশের লাইটটা জ্বালিয়ে তাকিয়ে দেখে মুগ্ধতা তার স্বামীকে। গায়ের উপরে চাদরখানি কাঁপা কাঁপা হাতে সরিয়ে দিতেই চক্ষুকোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়ে যায় তার। ইভানের বলিষ্ঠ সিক্স প্যাক শরীরে অজস্র কাটা দাগ দেখে মনে হবে কেউ হয় অতীব শখে গোটা শরীরে ব্লেডের দ্বারা কারুকার্য করতে চেয়েছে। কোনো কোনো দাগটা শুকিয়ে গেছে একটু, তো কোনো কোনোটা দাগ এখনো দগদগে। ক্ষতস্থানে নরম হাতে স্পর্শ পেতে চোখ খুলে তাকায় ইভান। দেখে কি অবাক দৃষ্টিতে মুগ্ধ তার দিকে চেয়ে আছে। কি দেখছো এমন করে স্নোফ্লেক? বিশেষ হয়েছে আমার কথা? কেন নিজেকে আঘাত করেছেন আপনি? নিজেকে এত কষ্ট দেওয়ার মানে কি? আমি যে আমার প্রাণ প্রেয়সীকে আঘাত দিয়েছি, আমাকে তো আঘাত পেতেই হতো। ভালোবাসেন না যখন এত কি আছে? ভালোবাসা একসময় ফুরিয়ে যায়, নেশা কখনো ফুরায় না। ভালো তো তুমি আমাকেও বাসো না, তাহলে বিয়ে করলে কেন? আপনি ছাড়া অন্য কেউ কখনো আমাকে স্বীকার করতো না নিজের স্ত্রী হিসেবে। রেহানের মতো বাকিরাও আমার ফায়দা লুটতে চাইবে। আপনি আমার স্বামীর হক জোর করে নিয়েছেন, তাই বাধ্য হয়ে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করতে হয়েছে আমাকে। কে বলেছে তোমায় যে তোমার স্বামীর হক আমি জোর করে নিয়েছি? মনে আছে সেদিন গাড়ির কথা, যেদিন তোমায় আমি একটা কাগজে সাইন করাই? সেটা আমাদের কাবিননামা ছিল। মানে কি? হ্যাঁ, যাতে তুমি আমার থেকে মুক্তি না পেতে পারো, তাই সেদিন আমি তোমায় বিয়ে করি। আমি আমার বৈধ অধিকার তোমার উপর খাটিয়েছি। আর তার আগেই দুইবার? দ্বিতীয়বার তোমার করা কাজের জন্য আমি নিজের মাথায় ঠিক রাখতে পারিনি, আমার ভুল ছিল। কিন্তু প্রথম দিন তুমি নিচে থেকে আমার কাছে এসেছিলে। একজন নারী যদি নিচে থেকে আমায় সিরিয়াস করে, তাহলে নিরীহ পুরুষ মানুষের কতক্ষণ নিজেকে সংযত রাখবো বলো? তার মানে যে কেউ আপনাকে সিরিয়াস করলে আমি তার সাথে শুয়ে পড়বে? বাবা, সেদিনের ভীতু মুগ্ধ এখন প্রতিপদে হয়ে উঠলো কবে থেকে? কিরে মুগ্ধ, কোথায় হারালি? মায়ের ডাকে অতীত থেকে ফিরে আসে মুগ্ধ। আচ্ছা মা, আমি রাখছি, পরে কথা বলছি। কোথায় গেছিলি আনা? বল কোথায় গেছিলি? বড় অপুর কাছে। এত টান তোর আর ভাইয়ার কি করে আসে বিগ ব্রো আর বড় আপুর প্রতি? বুঝি না বাপু। এইভাবে কেন বলছো বড় আপু? ওরা দুজন তো আমাদেরই বড় ভাই বোন। একটা কথা মনে রাখবি, নিজের রক্ত নিজের রক্তই হয়। শাড়ি পরনি কেন মেহেক? ঈশানের কথায় চমকে পিছন ফিরে তাকায় মেহেক। আমার শাড়ি পরে কষ্ট হয়, আমি থ্রি পিসেই বেশি কমফোর্টেবল ফিল করি। সেটা কি আমি জানতে চেয়েছি? এবারের বউ তুমি, তোমার শত কষ্ট হলেও এবারের নিয়ম মেনেই তোমাকে চলতে হবে। আপনার মতো। ইভান ঠাস করে মেহেকের গালে একটা চড় বসিয়ে দিল। তর্ক আমার পছন্দ নয় মেহেক। শাড়ি পরে নিচে রান্না করে যাও, আজ ড্যাড আসবে। ঈশান হনহন করে বেরিয়ে যায় রুম থেকে। গালে হাত দিয়ে হু হু করে কেঁদে ওঠে মেহেক। সকাল থেকে আজ চৌধুরী ম্যানশনের রান্নাঘরে বিশাল আয়োজন চলছে। বাড়ির কর্তা ও ইভানদের বাবা ইস্তিয়াক চৌধুরী আজ বাড়ি ফিরছেন। মেহু, তুই এখানে একা একা কেন সব করছিস? আমাকে ডাকলি না কেন? তোমার রুমের দরজা লাগানো ছিল আপাই, তাই আর ডাকিনি। হ্যাঁ রে, ঈশান তোকে মারে? চমকে ওঠে মেহেক। না 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 না। তাহলে গালে এই লাল দাগটা কি করে হলো তোর? রাতে তো ছিল না। ও কিছু না আপাই, ওটা তো। নিজের আপাইকেও এত মিথ্যা কথা বলা কবে থেকে ধরলি মেহু? ছলছলের চোখে তাকায় মেহু তার আপাইয়ের দিকে। নিজেকে আর ধরে রাখতে পারে না সে। ঝাঁপিয়ে পড়ে আপাইয়ের বুকে,
হাউমাউ করে কাঁদতে থাকে। আমি আর পারছি না আপাই, আর পারছি না আমি। আরফিন ভাইয়াকে আমার কাছে এনে দাও না আপাই। আমাকে আগের মতো একবার জড়িয়ে ধরতে বলো না আরফিন ভাইয়াকে, একবার বুকের মাঝে নিতে বলো আমাকে, ওই ঈশানের কাছে থেকে আমাকে নিয়ে যেতে বলো। আমি আর এখানে থাকতে পারছি না। নইলে নইলে আমাকে মেরে ফেলতে বলো ঈশানকে, বলো মেরে ফেলতে, বলো শেষ করে ফেলতে বলো আমাকে। উন্মাদের মতন আর্তনাদ করতে করতে জ্ঞান হারায় মেহু। বোনকে এই অবস্থায় দেখে মুগ্ধ বড় ভয় পেয়ে যায়। চিৎকার করে ডাকতে থাকে ইভানকে। মুগ্ধের চিল চিৎকার শুনে ইভান ভয় পেয়ে ছুটে আসে রান্নাঘরে। দাঁড়াও ভাইয়া, আমি যাব। ঈশানও নিজের ভাইয়ের সাথে রান্নাঘরে এসে পৌঁছায়। কি হয়েছে মুগ্ধ, চিৎকার করছো কেন? ইভান, মেহুর কি হলো দেখুন। মেহুকে নিয়ে মুগ্ধ মেঝেতে বসে পড়েছে। বোনের এই অবস্থা দেখে হাউমাউ করে কাঁদছে সে। ঈশান গিয়ে মেহুকে টেনে নিজের গায়ে হেলিয়ে নেয়। মেঘ, এই মেঘ, কি হয়েছে তোমার? চোখ খোলো, কি হয়েছে তোমার? এই মেঘ, তাকাও না প্লিজ। মুগ্ধ, মেঘের চোখে মুখে জলের ছাপটা দাও। ইভান বলে। দূরে দাঁড়িয়ে ফিসফিস করে ইনায়া বলে ইয়ানাকে। মেয়েদের কথা শুনে বুশরা বেগমের যেন কপালে ভাঁজ পড়ে। তাহলে কি আবার হিস্ট্রি রিপিট হবে? চোখে মুখে জলের ঝাপটা দিয়েও জ্ঞান ফিরছে না মেহুর। হঠাৎ ইভানের ফোন বেজে ওঠে। হ্যালো, কে বলছেন? কি?